দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল এক এক, অর্থাৎ এনডিএ এক এবং ইন্ডিয়া মঞ্চ এক। এবার দেখার যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে যে এনডিএর জয় জয়কার হলো তারপর কি ধরনের বিশ্লেষণ হয়, আর ঝাড়খণ্ডে ইন্ডিয়া মঞ্চের জয় জয়কারের পর কি ধরনের বিশ্লেষণ হয়। 2019 সালে বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের জাতীয় কংগ্রেস 44টি আসন দখল করেছিল, এবার প্রাপ্তি মাত্র 16টি। আমরা দেখেছি আগেও জোট ছিল, এবারও কিন্তু জোট ছিল। তাহলে কেন 21টি আসন কমল কংগ্রেসের? সেই নিয়ে নিশ্চয়ই মহারাষ্ট্র এবং জাতীয় স্তরে বিশ্লেষণ হবে, কিন্তু কি ভাবছে এ রাজ্যের কংগ্রেস নেতৃত্ব? কেন কমল 21টি আসন? কংগ্রেসের পাশাপাশি উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি কেন বাজিমাত করতে পারল না? মহারাষ্ট্রের এই দুটি দল ভাগ হয়ে যাবার পর কিভাবে অ্যাডভান্টেজ পেল বিজেপির সঙ্গে থাকা একনাথ শিন্দের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি? বিজেপির 102 থেকে 132 জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? কিভাবে বাড়ল বিজেপির 30টি আসন? বিশ্লেষণ প্রয়োজন। অন্যদিকে ঝাড়খণ্ডে ইন্ডিয়া মঞ্চের জয় জয়কার। 2019-এর বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দখলে ছিল 30টি আসন, এবার 4টি বেড়ে হয়েছে 34টি। 2019 সালে 16টি আসন পেয়েছিল কংগ্রেস, সংখ্যাটা এবারও একই, অর্থাৎ এবারও কংগ্রেসের দখলে 16টি আসন। 2019-এ বিজেপির দখলে ছিল 25টি আসন, এবার 4টে আসন কমে হয়েছে 21। তবে বিহার লাগোয়া ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলোয় কেন প্রভাব ফেলতে পারেনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস? পাশাপাশি 15টি রাজ্যের উপনির্বাচনের ফলাফল বিভিন্ন রাজনৈতিক দলকে কতটা অক্সিজেন যোগাবে তা এখন চর্চার বিষয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, মহারাষ্ট্রের ফলাফলের পর ইন্ডিয়া মঞ্চের ভবিষ্যৎ কি? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দুই রাজ্যের বিধানসভা নির্বাচন এবং 15টি রাজ্যের উপনির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এই বিষয়ে একটি বিশেষ আলোচনা। আজ আমার সাথে রয়েছেন স্টুডিওতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান ইসলাম। শাহজাহান, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। প্রথমেই যে ফলাফল শাহজাহান আমরা দেখলাম গতকাল মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে, এই ফলাফল আশা করেছিলেন এমনটা হবে? শুভ সন্ধ্যা জানাচ্ছি আজকের এই আলোচনাতে। নিউজ ভ্যানগার্ড এবং নিউজ ভ্যানগার্ডের মাধ্যমে গোটা রাজ্যের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দেখুন, ভারতবর্ষে দুটি রাজ্যের যে বিধানসভা নির্বাচন তার ফলাফল গতকাল বেরিয়েছে। সেখানে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনেরও ফলাফল দেওয়া হয়। তার পাশাপাশি ভারতবর্ষের 15টা রাজ্যের বিধানসভার উপনির্বাচন এবং দুটি লোকসভার উপনির্বাচনেরও ফলাফল সেখানে ঘোষণা করা হয়। ঝাড়খণ্ডে আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের ইন্ডিয়া জোটের সরকার সেখানে আবার পুনরায় ক্ষমতায় আসবে, কারণ মানুষের হয়ে সেখানে ঝাড়খণ্ড সরকার মানুষের হয়ে কাজ করেছে। মহারাষ্ট্রে 2019 সালে আমরা দেখলাম সেখানে তখনকার সময় শিবসেনা এবং বিজেপি জোটে তারা সরকারে ক্ষমতায় আসে। তারপর সেখান থেকে মহারাষ্ট্রে শিবসেনা দল চলে যায় বিজেপির জোট ছেড়ে কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটে চলে আসে, বা কংগ্রেস এবং এনসিপির জোটে চলে আসে। তারপর আমরা দেখলাম সেখানে আবার শিবসেনার দলকে ভাঙানো হয়, শরদ পাওয়ারের দলকে ভাঙানো হয়, আবার বিজেপি পুনরায় সেখানে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসে। এবং এবারের বিধানসভা নির্বাচনে সেখানে একটা যে প্রচার, সেখানে একটা তুঙ্গে উঠেছিল। কংগ্রেস বরাবরই ভারতবর্ষের রাজনীতিটা আমরা করি, বা কংগ্রেস দলের যে চিন্তা ভাবনা, নীতি, আদর্শ, আইডিওলজি আমরা জানিয়া ভাবি, সেটা হলো ভ্যালু বেস একটা রাজনীতি। কংগ্রেসের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য, আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, এটা হচ্ছে দেশের সংবিধানকে রক্ষা করা। সেই সংবিধানের দেওয়া যে মৌলিক অধিকারগুলো দেশের মানুষের প্রতি দেওয়া হয়েছে, বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, সেই অধিকারকে রক্ষা করা কংগ্রেসের দায়িত্ব।
এবং আমরা বিভাজনের রাজনীতিকে বিশ্বাস করি না, হিংসা বিদ্বেষের রাজনীতিকে বিশ্বাস করি না। কিন্তু আমরা দেখতে পাই যে ঝাড়খণ্ডে সেখানে দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রেখেছেন যে বাটোগি তো কাটোগি, এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নাকি ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করছেন। একই বক্তব্য মহারাষ্ট্রে গিয়ে দেশের প্রধানমন্ত্রী সাংবিধানিক ক্ষমতায় বসে বলছেন বাটোগি তো কাটোগি। সেখানে একটা বিভাজনের রাজনীতি করার ষড়যন্ত্র তারা তৈরি করেন, একটা ব্লুপ্রিন্ট তারা তৈরি করেন, যেখানে আমরা দেখতে পাই ঝাড়খণ্ডের যারা মানুষ, ঝাড়খণ্ডের যারা গণদেবতা, যারা ঝাড়খণ্ডের জনগণ, তারা দেশের প্রধানমন্ত্রী এবং অমিত শাহর যে বাটোগি তো কাটোগি এই স্লোগানকে তারা কর্ণপাত করেনি। তাদের এই কথায় তারা সত্যিকার অর্থে তারা সেখানে প্রভাবিত হয়নি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের নেতৃত্বে যে গত 5 বছর একটা সরকার মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে, মানুষের উন্নয়নে যে কাজ করেছে সরকার, ঝাড়খণ্ডের রাজ্যের ইতিহাসে এই প্রথমবার কোন সরকার পুনরায় দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয়েছে। ঝাড়খণ্ডের মানুষের আস্থা আমরা আস্থা অর্জন করতে পেরেছি। কিন্তু এই যে বিভাজনের রাজনীতি, হিংসার রাজনীতি, হ্যাঁ, ভ্যালুলেস যে রাজনীতি, শুধু ক্ষমতা দখলের জন্য, রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য একটা দেশের প্রধানমন্ত্রী যখন স্লোগান রাখেন বাটোগি তো কাটোগি, যেটা যখন আমরা দেখি এই স্লোগানকে নিয়ে গোটা দেশের মধ্যে যখন একটা আলোড়ন সৃষ্টি হয়, একটা বিভ্রান্ত সৃষ্টি হয়, এবং নির্বাচন কমিশন সেখানে এই স্লোগানকে নিয়ে যখন বলা হয় যে দিতে পারবেন না, তখন তাকে একটু মডিফাই করা হয়। তখন বলা হয় দেশের প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে বলেন যে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে, মানে এটা হচ্ছে ওই যে আমরা যদি আমাদের ভাষায় যদি বলি যে যেটা লাও সেটাই কদু, যে বাটোগি তো কাটোগি সেটাকে মডিফাই করে দেশের প্রধানমন্ত্রী বললেন যে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে। সেখানে একটা বিভাজনের রাজনীতি, একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি। শুনুন না, আমি বলছি ধর্মীয় মেরুকরণের রাজনীতি। একটু ক্লারিফিকেশন চাইবো সাজন, যদি ব্যাপারটা পুরো না, আমি বলছি বাটোগি তো কাটোগি এই যে ব্যাপারটা, এটা একটা হিন্দি ফ্রেজ, এবং যেটা আমরা ইংরেজিতে বলি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এখন এরকম একটা ব্যাপার ছিল যে আমরা যদি এক থাকতে পারি তাহলে আমাদের লাভ হবে, যদি আমরা কারা এক থাকতে হবে, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। কাদেরকে তিনি ইঙ্গিত করলেন? বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, এই কথাটার মধ্যে মানে সমস্যাটা কোথায় ছিল বেসিক্যালি? সেখানে বটেঙ্গে তো কাটেঙ্গের মধ্যে কোথায় সমস্যা ছিল? সেখানে একটা জাতিগোষ্ঠীকে টার্গেট করা হয়েছে যে এই জাতিগোষ্ঠী সবাই একসঙ্গে হতে হবে। ওই যে বিভাজনের রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি। একসঙ্গে কি একসঙ্গে না থাকলে সমস্যা, একসঙ্গে থাকলে সমস্যাটা না? আমরা তো তাহলে কি আপনারা চাইছেন না একসঙ্গে থাকতে? না, আমাদের আপনি যদি আমাদেরকে বলেন যে আমাদের একসঙ্গে থাকার যে সংজ্ঞা বা আমাদের একসঙ্গে থাকার যে কথা, সেটা তো আমরা মনে করি এটা সেই ভারতবর্ষ যে ইউনিটি এন্ড ডাইভার্সিটি, যে ভারতবর্ষের ট্র্যাডিশন কালচার হচ্ছে সমস্ত ধর্মের, বর্ণের, ভাষার, জাতের মানুষ একসঙ্গে আমরা থাকবো। হ্যাঁ, এটা একটা আমরা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা অঞ্চলের মানুষের, ধর্মের, বর্ণের প্রত্যেকের অধিকার থাকবে। আমরা তো সেটাকে বলছি ইউনিটি এন্ড ডাইভার্সিটি। তো বাটিঙ্গে তো কাটিঙ্গে কাকে বলছেন? একটা সম্প্রদায়কে ভয় দেখাচ্ছেন যে আরেকটা সম্প্রদায়ের ভয় দেখাচ্ছেন। আমরা সেখানে আমরা এটা স্বীকার করি, যেহেতু আমরা রাজনীতি করি, আমরা সাময়িক আমরা মনে করি সেখানে একটা বিভাজনের রাজনীতিতে সফলতা অর্জন করতে পেরেছেন ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ রাজনৈতিক দল। কারণ যেহেতু মানুষের রায় সেখানে বেরিয়ে এসছে, সেটা তো আমরা মাথা পেতে নেব। কারণ আমি বলছি মহারাষ্ট্রের কথাই বলছি, সেই রায় তো আমাদেরকে মাথা পেতে নিতে হবে। কিন্তু তার পাশাপাশি এই মহারাষ্ট্রের যে নির্বাচনের ফলাফল, দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম সেখানে একটা এক্সিট পোল দেওয়া হয়েছিল, বা এর আগে যদি আমরা অপিনিয়ন পোল দেখি, অপিনিয়ন পোল বা এক্সিট পোল যদি আমরা দেখি, দেশের বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা ভোট নিয়ে যারা কাজ করেন, ভোট কৌশলী যারা, তারা অনেকেই বলেছেন যে বিজেপি ক্ষমতায় আসতে পারে। কিন্তু এই ধরনের ফলাফল সেটা কোনো সংবাদ মাধ্যম প্রত্যাশা করিনি, এবং আমরাও কংগ্রেস দল যারা করি আমরা প্রত্যাশা করিনি। কিন্তু এই যে ফলাফলটা যে বেরিয়ে এসছে গতকালকে মহারাষ্ট্রের, সেটা কিন্তু একটা সন্দেহজনক, বহু এবং সন্দেহজনক, এবং এখান থেকে অনেক কিছু ইঙ্গিত করছে, যেখানে দেশের সমস্ত মিডিয়া বলেছেন যে বিজেপি ক্ষমতায় আসতে পারে, বিজেপি সেখানে ক্ষমতায় আসবেন।
কিন্তু এই ধরনের ফলাফল দেশের একটি সংবাদ মাধ্যম একজন ঝাড়খণ্ডকে নিয়েও কিন্তু এক্সিট পোলে ছিল যে বিজেপি বা এনডিএ জোট ক্ষমতায় আসার সম্ভাবনা। এবার আমি আপনাকে যদি তাহলে ঝাড়খণ্ডে কংগ্রেস চলে গেল, সেটা নিয়ে মানে না সন্দেহ প্রকাশ কেন করছি? ইন্ডিয়া মঞ্চ ঝাড়খণ্ডকে শুনেন, ঝাড়খণ্ডে তো এমন হয়নি। ঝাড়খণ্ডে অনেক মিডিয়া দেখিয়েছেন যে সেখানে বিজেপির সরকার আসতে পারে, আবার কেউ দেখিয়েছেন যে সেখানে যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেস সরকার সেখানে মানুষের জন্য ভালো কাজ করেছেন, সেখানে একটা মানুষের উন্নয়নমূলক সরকার চলছিল এবং সেখানে মানুষ আবার এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের সরকারকে আবার পুনরায় ক্ষমতায় আনতে পারে। এই ধরনের বিভিন্ন মিডিয়াতে দু রকমের একটা এক্সিট পোল বা অপিনিয়ন পোল ছিল। কিন্তু যদি মহারাষ্ট্রের কথা বলি, যে এই ধরনের শোচনীয় মানে একটা কংগ্রেস বা অন্যান্য আমরা যারা ইন্ডিয়া মঞ্চে যারা ছিলাম, বা আপনি যদি বলেন এমভিএ মহাবিকাশ আগারী, যে এই ধরনের শোচনীয় ফলাফল হবে, সেটা ভারতবর্ষের কোন মিডিয়া, কোন সংবাদ মাধ্যম, কোন রাজনৈতিক বিশ্লেষক, কোন ভোট কৌশলে দেখায়নি। তাই তো আমরা বলছি যে সেটা একটা সন্দেহজনক, সেখান থেকে অনেক কিছু ইঙ্গিত করছে, সেখান থেকে অনেক কিছু শেখার বাকি আছে। শাহজাহান, আপনারা আপনাদের নেতৃত্বরা বলছে, এক সময় বলছে এক্সিট পোলকে বিশ্বাস করার কিছু নেই, এক্সিট পোল ভুল হচ্ছে। বিভিন্ন রাজ্যের এক্সিট বিধানসভা নির্বাচনে বলুন বা লোকসভা নির্বাচনে এক্সিট পোল ভুল হচ্ছে, এক্সিট পোলকে বিশ্বাস করছেন না। আবার এই মুহূর্তে আপনি বলছেন যে শোচনীয় ফলাফল হয়েছে, সেটা কোনো সংবাদ মাধ্যমের এক্সিট পোল সেটা প্রকাশ করেনি বা এরকম ভাবে আইডিয়া করেনি, প্রেডিক্ট করেনি। এখন তাহলে কোনটাকে আমরা ধরে নেব যে আপনারা কখন, আপনারা যদি এক্সিট পোল হুবহু মিলে যায় বা আপনাদের পক্ষে যায়, তাহলে আপনারা এক্সিট পোলকে সঠিক বলছেন, আপনাদের বিপক্ষে গেলে সেটার মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা যখন কর্ণাটকে জয়লাভ করি তখনও আমরা বলেছিলাম সন্দেহের তালিকায় আছে, এবং আমরা যখন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে অবিজেপি সরকার হয়েছে বা কাশ্মীরে আমাদের এবার সরকার হয়েছে, এবার ঝাড়খণ্ডে হয়েছে, আমরা তো বলছি যে একটা সন্দেহজনক, সন্দেহজনক সেটা, এবং যে রায়টা বেরিয়েছে সেই রায়টা তো আমরা মেনে নিচ্ছি, আমরা তো একেবারে অস্বীকার করছি না। আমরা বলছি যে এই ধরনের শোচনীয় পরাজয়, আমি একবারও বলিনি যে আমরাই সরকারে আসছিলাম এটা 100%, এবং না, আমরা বলছি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম, ভোট কৌশলী যারা রাজনৈতিক বিশ্লেষক, এরা বলেছেন যে বিজেপি আসতে পারে, এনডিএ কেউ কেউ 50-50 বলেছেন, কেউ মানে ত্রিকোণী বলেছেন যে সেখানে। কিন্তু এই ধরনের যে একটা মানে শোচনীয়, তাহলে আপনি মানে আপনাদের 21টা সিট কমবে আপনারা আশা করেন না? আমরা 21টা সিট কমবে সেখানে আশা করিনি, বা আপনারা শরদ পাওয়ারের এনসিপি আরো বেশি হবে আপনারা আশা করেছিলেন, উদ্ধব ঠাকরের সিট আরো বেশি। কিন্তু পাশাপাশি আমরা যদি দেখেন মহারাষ্ট্রে আরেকটা ফ্যাক্টর যদি আমরা মনে করি কাজ করেছে, এই যে বিভাজনের রাজনীতিতে তো 100% কাজ করেছে। একটা শ্রেণীর মানুষ কিন্তু বিভাজন করতে তারা সাকসেস হয়েছেন। কারণ আমি তো কি বললাম যে কংগ্রেস যে নীতি আদর্শ চিন্তা ভাবনা নিয়ে আমরা করি, যে শুধু মানুষকে বোকা বানিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে বিভাজন করে, শুধু রাজনৈতিক ক্ষমতার জন্য মানুষকে বিভাজন করে আমরা রাজনীতি ক্ষমতাটা চাইছি না। কংগ্রেস দলের মূল দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে দেশের সংবিধানকে রক্ষা করা, এই দেশের গণতন্ত্রকে রক্ষা করা। আমরা একটা ভ্যালু ফেস রাজনীতি করি, বিজেপির মতন ভ্যালুলেস রাজনীতি করি না, মানুষকে বিভাজন করে। এবং আমাদের দায়িত্ব, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে অধিকার আমাকে আপনাকে দেশের মানুষকে দিয়েছেন, সেই অধিকারকে রক্ষা করার দায়িত্ব কংগ্রেসের। এখন আমরা রক্ষা করবো, যদি মানুষ আমাদেরকে ভোট দেন তখনও আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলবো, যদি মানুষ আমাদেরকে ভোট নাও দেন তখনও আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলবো। প্রশ্ন এখানেই শাহজাহান, প্রশ্ন এখানেই, আপনারা বলছেন যে মানুষকে নিয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। আমি আরেকটা অ্যাড করছি, সেখানে আরেকটা মহারাষ্ট্রে এই যে পার ভোটারকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে, আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন। ভোটের 2 দিন আগে মহারাষ্ট্রের বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি মহারাষ্ট্রের বিধানসভার নির্বাচনের 2 দিন আগে একটি হোটেল থেকে ওনার কাছ থেকে 15 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে বিজেপির মধ্যে 2 গোষ্ঠীর মধ্যে মারামারি হয়েছিল টাকা নিয়ে। তবে একটা ঘটনা বেরিয়ে এসছে সংবাদ মাধ্যমে, গোটা মহারাষ্ট্রে কোথায় কত হাজার হাজার কোটি টাকা সেখানে তারা বিলিয়েছেন, তার কোনো হদিশ পাওয়া যায়নি, তার কোনো খবর পাওয়া যায়নি। তাহলে শাহজাহান, সরাসরি ভোটারদের বা মানুষের প্রতি আপনাদের আঙুল, যে মানুষ পয়সা নিয়ে তারপর বিজেপিকে ভোট দিয়েছে, মানুষের উপর বিশ্বাস আপনাদের পুরো হারিয়ে ফেলেছেন। আমরা বলছি ভোটারকে তো একটা প্রভাবিত করেছে, মানুষকে প্রভাবিত, যে তুমি টাকা দাও, টাকা নিয়ে যাও, আমাকে ভোটটা দাও, তাকে একটা কোনো না কোনো প্রতিশ্রুতি দিয়েছেন। মহারাষ্ট্রের মতো রাজ্য যেখানে বলা হয় যিনি পড়াশোনা শেখেননি উনিও অনেকটা শিক্ষিত,
সেই রাজ্যের ভোটারদের 10,000 টাকা করে দিয়ে ভোট কিনেছেন, আপনি সরাসরি অভিযোগ না, আমি অভিযোগ করছি না, আমি অভিযোগ করছি না, আমি আপনার এটাকে খণ্ডন করছি। আমি বলছি এক শ্রেণীর ভোটারদেরকে এই যে পার ভোটারকে 10,000 টাকা করে দেওয়া, এটা তো একটা প্রভাবিত করা ভোটারদেরকে প্রভাবিত। আমি যদি আবার আরেকটা কথা আপনাকে বলি, আপনি ওয়েবসাইটের এখন চেক করেন উত্তরপ্রদেশের যে 9টি বিধানসভার উপনির্বাচন, তার মধ্যে একটা বিধানসভার উপনির্বাচনে সেখানে বিজেপির প্রার্থী ভোটে জয়লাভ করেছেন 1,44,000 ভোটের ব্যবধানে, এবং সেই কেন্দ্রে সংখ্যালঘু ভোটারের শতাংশ হচ্ছে 65%। যিনি সমাজবাদী প্রার্থীর ভোট পেয়েছেন মাত্র 25,000 ভোট। এটাই তো ভোটের দিন। অখিলেশ যাদব যেখানে 4 বার গিয়েছেন, 4 বার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, সেখানে ভোটাররা অভিযোগ করছেন যে পুলিশ দিয়ে ভোটারকে আটকে দেওয়া হচ্ছে। এটা শুধু আমি বলছি না, সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। এবং অখিলেশ যাদব সেখানে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছেন, 4 বার তিনি সেখানে উত্তরপ্রদেশে চলে গেলেন। না মানে আমি বলছি উত্তরপ্রদেশে আমি আসবো না, আমি বলছি তো উত্তরপ্রদেশে যে ঘটনাটা, যে একটা শ্রেণীর ভোটারদেরকে আটকে দাও, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না। একই ভাবে মহারাষ্ট্রে বিভিন্ন জায়গাতে যারা বিজেপিকে ভোট দেবে না, তারা বুঝতে পেরেছেন আমাদের রাজ্যের মতন, তাদেরকে প্রভাবিত করো, তাদেরকে রুখে দাও, তাদেরকে আটকে দাও। না, সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে না, শুধু সংখ্যালঘু না, আমি সংখ্যালঘু বলছি না, আমি সমস্ত আমাদের দেশে সংখ্যালঘুদেরকে ভোট দিতে দেয় না। উত্তরপ্রদেশে আপনি বললেন 65% যেখানে সংখ্যালঘু, সেখানে 25,000 ভোট পেয়েছে কংগ্রেস প্রার্থী। কংগ্রেস প্রার্থীরা সমাজবাদী, তাহলে বাকি ভোটাররা কোথায়? এবার কথা না, সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে না, ভোট দিতে পারেনি। এটা কি আপনি স্টুডিওতে বলেছেন যে তারা ভোট দিতে পারেনি, বা আমি বলেছি? এটা তো দেশ ওই দিন নির্বাচনের দিন সংবাদ মাধ্যমে দেখেছি, আমি সংবাদ মাধ্যমে যা দেখেছি সেটাই তো বলছি, যে ভোটার অভিযোগ করছে আমাকে ভোট দিতে দিচ্ছে না। আমাদের রাজ্যে যারা ভোট দিতে পারে না, তারা কি সবাই সংখ্যালঘু? না না, আমাদের রাজ্যে তো কোনো ভোটার ভোট দিতে পারে না। আমাদের রাজ্যে তো একই ঘটনা, আমাদের রাজ্যে কি শুধু সংখ্যালঘুরা ভোট দিতে পারে না, সমস্ত ভোটার ভোট দিতে পারে না। ভোট প্রহসন, আপনি আমরা মহারাষ্ট্রে ছিলাম, মহারাষ্ট্র থেকে আপনি ভোট প্রহসনের অভিযোগ তুলছেন। ওকে ফাইন, তাহলে এই যে কংগ্রেসের 21টি আসন কমলো, তাহলে তার যদি ভোট প্রহসন করে ফেলেন, বা যেখানে আপনারা জয়লাভ করতে পারলেন না, বা যেখানে আপনারা প্রভাব বিস্তার করতে পারলেন না, মানুষ আপনাদের যেখানে প্রত্যাখ্যান করলো, সেখানেই তাহলে ভোট প্রহসন হয়। ঝাড়খণ্ডে ভোট হয়েছে সব ঠিকঠাক। দেখেন, ঝাড়খণ্ড নির্বাচন কমিশনকে দিয়ে একটা প্রভাবিত করার একটা তারা ব্লুপ্রিন্ট তারা তৈরি করেছে। সেখানে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারা সেখানে আমরা মনে করি সেখানে তারা রুখে দাঁড়িয়েছেন, ভোটাররাও সেখানে প্রভাবিত হয়নি। ভোটাররা ভেবেছেন ঝাড়খণ্ড, আমরা তো বলছি যে বিজেপির কোনো ধরনের প্রভাবিত হয়নি বিজেপির দ্বারা ঝাড়খণ্ডের জনগণ। আর মহারাষ্ট্রে সেখানে আমি তো যেটা বলছি, ভোটারদেরকে প্রভাবিত করা হয়েছে, বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, এবং সেখানে একটা বিভাজনের রাজনীতি এবং সন্দেহজনক আছে, বহু কিছু ইঙ্গিত করছে। কিন্তু তারপরে মহারাষ্ট্রের যে ফলাফল, সেটা আমরা মাথা পেতে নিয়েছি। কারণ আমরা তো বলছি যে আমরা দেশের গণতন্ত্রকে বিশ্বাস করি, মানুষের রায়টাকে বিশ্বাস করি, কিন্তু আমাদের লড়াইটা জারি থাকবে। কারণ এই সাম্প্রদায়িক ফেসিবাদী বিজেপি দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, মানুষের অধিকারের জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য, সংবিধানের দেওয়া মানুষের যে অধিকার, এই অধিকারের জন্য কংগ্রেস দল লড়ে যাবে এবং লড়ছে, আগামী দিনও আমরা লড়বো। ওকে শাহজাহান, আমরা একটু বিজেপি এবং কংগ্রেস থেকে সরে আসি। মহারাষ্ট্রে দুটো প্রধান দল, শিবসেনা এবং এনসিপি, যদিও মহারাষ্ট্রের আঞ্চলিক দল দুটো, কিন্তু সেই দুটো দল ভাগ হয়ে যাওয়ার পর অনেকের কিন্তু এবার নির্বাচনের দিকে নজর ছিল। আপনাদের সঙ্গে যারা ছিল, শরদ পাওয়ার এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা, তারা প্রভাব বিস্তার করতে পারলো না কেন? কেন অজিত পাওয়ারের এনসিপি এবং একনাথ শিন্দের শিবসেনা বাজিমাত করলো না? সেটা এনসিপির শরদ পাওয়ার বা উদ্ধব ঠাকরে যিনি শিবসেনা, এটা নিশ্চয়ই একটা, আমরা তো এতটা প্রত্যাশা করিনি বা এই ধরনের ফলাফল হবে, এবং কংগ্রেসেরও তো একই ফল হয়েছে। নিশ্চয়ই সেটা নিয়ে মহারাষ্ট্রের 3 দলের একটা চিন্তন বৈঠক তো হবে, বা সেখানে একটা তো পর্যালোচনা নিশ্চয়ই তারা করবেন কেন এই ধরনের। কিন্তু আমি তো ত্রিপুরা থেকে বসে, মানে এদের এই ধরনের ফলাফল
কি কারণে এরা এই ধরনের ফল করলো, এটা আমি এখান থেকে এখান থেকে আপনারা রাজনীতি করছেন, আপনি যদিও ত্রিপুরাতে আপনি রয়েছেন এবং না আমি এটা এখান থেকে বিশ্লেষণ করতে পারছি না, কিন্তু আমরা সার্বিকভাবে যেটা টিভির পর্দায় যা দেখি, যেটা আমি বললাম যে ভোটার প্রভাবিত, ভোটারকে বিভাজনের রাজনীতি, সেটা তো সারা ভারতবর্ষে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় বিভাজনের রাজনীতি করার একটা শুধু ক্ষমতা দখল করা হয়েছে এদের মূল উদ্দেশ্য। মানুষের উন্নয়ন বিজেপির মূল উদ্দেশ্য না, মানুষের বেকারের সমস্যার সমাধান বিজেপি বা নরেন্দ্র মোদীর মূল উদ্দেশ্য না। শুধু ক্ষমতার চেয়ারটা দখল করো, সেখানে যত রকমের বিভাজন করা যায় সেই বিভাজনের রাজনীতিটাই সেখানে করা হচ্ছে। এখন সেখানের বিশ্লেষণটা আমি ত্রিপুরায় বসে যে শরদ পাওয়ারের এই ধরনের ফলাফল কেন হলো, উদ্ধব ঠাকরের কেন হলো, সেটা আমি বলতে পারবো না। নিশ্চয়ই সেটা এরা পর্যালোচনা করে নিশ্চয়ই সেটা জানিয়ে দেবেন। কিন্তু কংগ্রেস দল যেহেতু করি, কংগ্রেস দলের সঙ্গে যেহেতু জড়িত আছি, সেখানে দলীয়ভাবেও আমরা একটা বিভাজনের রাজনীতির শিকার হয়েছি। আমরা আগামী দিনে আলোচনা হবে, সেটা আপনারাও জানবেন, আমরাও জানিয়ে দেব। ঠিক আছে, আপনি শাহজাহান, আপনি বিভাজনের রাজনীতির কথা বলছেন, দেশ জুড়ে বলছেন বিভাজনের রাজনীতি করছে বিজেপি, তাহলে আপনারা মানুষকে নিয়েই তো কাজ করছেন, আপনারা মানুষকে নিয়ে রাজনীতি করছে বিজেপি, মানুষকে নিয়ে রাজনীতি করছেন আপনারাও। তাহলে বিজেপি যখন বিভাজনের রাজনীতি করছে, আপনারা কেন মানুষকে বোঝাতে পারছেন না? আপনারা কেন মানুষের কাছে পৌঁছাতে পারছেন না? আমরা মানুষের কাছে আপনাদের বেছে নিচ্ছে না, আপনাদের কেন প্রত্যাখ্যান করছে বারবার? বেছে নিচ্ছে না, আমি একেবারে মানুষের প্রতি এই অভিযোগ করতে পারি না। আমরা আমাদের যে মূল চিন্তা ভাবনা, আমাদের যে আইডিওলজি, আমাদের যে নীতি আদর্শ, আমরা কি জন্য ভোট চাইছি মানুষের কাছে, আমরা ক্ষমতায় আসলে মানুষের জন্য কি করতে পারবো, আমরা আমাদের থেকে বোঝাচ্ছি, আমরা আমাদের সে বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। গোটা দেশে কংগ্রেস দল বা কংগ্রেসের জোট সঙ্গী যারা, প্রত্যেকেই আমরা যাচ্ছি। আমরা বারবার বলছি যে একটা বিভাজনের রাজনীতি হচ্ছে। একটা দেশের প্রধানমন্ত্রী যখন সাংবিধানিক ক্ষমতায় থেকে যখন এই প্রধানমন্ত্রী বলতে পারেন, আপনি আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী শুধু তার ক্ষমতার জন্য এই ধরনের বিভাজনের রাজনীতি করেছে একটা উদাহরণ দেখাতে পারবেন না, একমাত্র নরেন্দ্র মোদী। আপনি ভাবেন, ঝাড়খণ্ডে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বলছেন যে ঝাড়খণ্ডে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা সেখানে অনুপ্রবেশ করছে। আমি বলছি, যদি প্রধানমন্ত্রীর বক্তব্য হয়, প্রধানমন্ত্রী যখন এই কথাটা বললেন, আমি যদি প্রধানমন্ত্রীর এই কথাটা সত্য ধরি, তাহলে দেশে গত 11 বছর ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে বর্ডারে যারা দায়িত্ব পালন করেন, বর্ডারের যাদের কাছে দায়িত্ব, বিএসএফ কারা নিয়ন্ত্রণ করছেন? রাজ্য সরকার না দেশের কেন্দ্রীয় সরকার? তাহলে কি প্রধানমন্ত্রীকে বলতে চাইছেন যে বিএসএফ কে যারা কন্ট্রোল করছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রক চালাতে ব্যর্থ অমিত শাহ, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যদি ঝাড়খণ্ডে ঢুকে, তাহলে তার দায়ভার কার, তার লাইবিলিটি কার? আমার রাজ্যের বিজেপি সরকারের? আমি তো বিশ্বাস করি বিজেপি সরকার আমার ত্রিপুরা রাজ্যের বর্ডারের নিয়ন্ত্রণ করে না। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কথাই তো বর্ডার চলে না, কিছু করতে গেলে বর্ডারে কেন্দ্রীয় সরকারের পারমিশন। তাহলে যেই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী 11 বছর ধরে, অমিত শাহ 11 বছর ধরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, প্রায় 11 বছর, তাহলে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকছেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী খুলাসা বলে দিচ্ছেন, তাহলে এদের যে ঢুকছেন তার দায়িত্ব কার? ব্যর্থতার পরিচয় কার? অমিত শাহ, ঝাড়খণ্ড সরকারের? না, অমিত শাহ। আজকে আমি কালকে দেখলাম আপনারা সংবাদ মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে মহারাষ্ট্রে যে বিজেপির জয় জয়কার, বিজেপি যে জয়লাভ করেছে সেটা নাকি প্রধানমন্ত্রীর জয়। হ্যাঁ, মহারাষ্ট্রে বিজেপি জয়লাভ করেছে। তাহলে আমরা যদি বলি যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মহারাষ্ট্রে বিজেপির জয়টা নাকি প্রধানমন্ত্রীর জয়, তাহলে ঝাড়খণ্ডে যে বিজেপির পরাজয়, এই পরাজয়টা কার? এদের বক্তব্য হচ্ছে কোথাও বিজেপি জয়লাভ করলে প্রধানমন্ত্রীর ক্রেডিট, প্রধানমন্ত্রীর জয়। যদি সেখানে বিজেপি হেরে যান, তার ব্যর্থ হন, তাহলে লোকাল নেতৃত্ব ব্যর্থ হয়েছেন, লোকাল নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে পরাজয়ের, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হবে না। তাহলে এই যে ঝাড়খণ্ডে যে অনুপ্রবেশকারীরা যদি সত্যি ঢুকে থাকে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তাহলে এই দায়িত্বটা কার? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়। ঝাড়খণ্ড বিজেপি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কংগ্রেসের সরকারের উপর দায় চাপাতে চাইছেন। বর্ডার কি কোন রাজ্য সরকার কন্ট্রোল করেন বা তার নিয়ন্ত্রণে থাকেন? এটা বোকা বানানোর একটা মানুষকে ভাবছেন বোকা, যে মানুষ কিছু জানে না, মানুষ সবটাই জানে। সেখানে আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ঝাড়খণ্ডে মানুষ আপনাদের বেছে নিয়েছেন, তাহলে মহারাষ্ট্রে কেন? তারা মহারাষ্ট্রের মানুষ কি বোকা হয়েছেন আপনারা? না, আমি তো একবারও বলিনি, আপনি বলছেন বোকা। মহারাষ্ট্রে আমি বারবার বলছি মানুষ একটা বিভাজনের রাজনীতির শিকার। শুনেন, মানুষ বিভাজনের রাজনীতির শিকার।
মানুষকে ভয় দেখাচ্ছেন। আমরা আমাদের কনসেপ্ট নিয়ে যাচ্ছি, আমরা তো বারবার বলছি যে আমরা আমাদের যে রাজনীতি করি সেটা হচ্ছে ভ্যালু বেস রাজনীতি। কংগ্রেস পছন্দ করে। কংগ্রেস কি আদৌ পৌঁছতে পারছে সবার কাছে? নিশ্চয়ই আমরা বিশ্বাস করি কংগ্রেস পৌঁছবে, মানুষ বিশ্বাস করবে। মানুষ একদিন তো মানুষের কাছে তো আমরা শুনুন, কংগ্রেস 200 বছর ভারতবর্ষে স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। কিসের জন্য? এই মানুষের অধিকারের জন্য, এই রাষ্ট্রের স্বাধীনতার জন্য। সেদিন তো কংগ্রেস বলিনি যে 200 বছর কেন আমাদেরকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। মানুষের জন্য তো কংগ্রেস 200 বছর এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, রক্ত জড়িয়েছেন। কংগ্রেসের নেতারা তৎকালীন সময়ে জেল খেটেছেন, শহীদ হয়েছেন, রক্ত জড়িয়েছেন। আমরা কি বলছি, আমাদের কাছে যারা আপনাদের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটা জনগণ যারা আমাদেরকে দেখছেন, আমার কথাগুলো যারা শুনছেন, আমরা একটা বার্তা দিতে চাই যে আমাদের কাছে সবথেকে বড় প্রাধান্যতা পাবে, আমাদের সবচেয়ে আমরা যে ভূমিকাটা পালন করি সেটা মানুষের অধিকার রক্ষা করার দায়িত্বটা মনে করি আমাদের। এটা আমাদের কর্তব্য। মানুষের অধিকারের জন্য কংগ্রেস আমরা লড়াই করছি এবং করব। তাতে যদি মানুষ আমাদেরকে ভোট নাও দেয়, আমরা মানুষের অধিকারের জন্য কথা বলবো, সংবিধানের জন্য কথা বলবো, গণতন্ত্রের জন্য কথা বলবো, মানুষের উন্নয়নের জন্য কথা বলবো, বেকারের জন্য কথা বলবো, নারীদের নিরাপত্তার জন্য কথা বলবো। কারণ আমরা বারবার কথাটা আমি আপনার স্টুডিওতে আজকে কেন বলছি, আমরা ভ্যালু বেস রাজনীতি করি। আমরা বিজেপির মতন ভ্যালুলেস রাজনীতি করি না। আমরা হিংসা বিদ্বেষ দিয়ে বিভাজন সৃষ্টি করে রাজনীতি করি না। না হলে আপনি যেখানে রাহুল গান্ধী বলছেন নফরত কি বাজার মে মোহব্বত কা দোকান খুলো, হিংসাকে জয় করতে হবে ভালোবাসা দিয়ে, শুধু রাজনৈতিক ক্ষমতাটা বড় কথা নয়। সেই জায়গাতে দাঁড়িয়ে একটা দেশের প্রধানমন্ত্রী যদি বলতে পারেন বাটোগি তো কাটোগি, এটাকে মডিফাই করে যদি বলতে পারেন যে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে, এটা কিভাবে বলতে পারেন সাংবিধানিক ক্ষমতায় থেকে? এটা আমাদের এখনো বোধগম্য হলো না। কারণ এই প্রেসটাকে আপনারা কিভাবে দেখছেন? বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রেহেঙ্গে তো সেফ। আচ্ছা আমি আপনাকে এটাকে বাংলা করি, বাংলা আমি আপনাকে বলছি, আমাদের দেশে আমি দর্শকদেরকে বলছি, আপনার এই যে বারবার যে আপনারা কনফিউজ যে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে, বাটোগি তো কাটোগি, মানে এক থাকলে আমরা সেফ থাকবো না। আমি বলছি তো আমরা তো বলছি আমরা এক থাকতে চাই, আমরা সেই আপনারা বলুন না, আমরা তো বলছি ইউনিটি এন্ড ডাইভার্সিটি। যেই ভারত, শুনুন, যেই ভারতবর্ষের স্বাধীনতার জন্য মানে আপনারা এক থাকুন, আমরা কোন একতার কথা বলছি? আমরা কোন একতা? আপনাদের একটা ভুল আমি বলছি না, কিন্তু আমি এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গের মধ্যে ভুলটা কোথায় সেটা জানতে চাই। আমি এটাই বলছি, এটাই তো ক্লিয়ার করছি। আমরা কোন একতার কথা বলছি? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা সেই একতা চাইছি যে ভারতবর্ষে ধর্মের নামে রাজনীতি হবে না, হিংসা ছড়ানো হবে না, যে ধর্মের নামে বিভাজন হবে না। আমরা চাইছি সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য একদিকে গান্ধীজি লড়াই করেছেন, অপরদিকে মৌলানা আবুল কালাম আজাদ লড়াই করেছেন। আমরা তো সেই একতা চাইছি যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। আমি কোন একতার কথা বলছি? আমরা তো সে একতার কথাই তো বলছি। আমি অসম্পূর্ণ আমি রাখতে দেব। দর্শক বন্ধুরা দেখছেন, আমি 10 সেকেন্ড লাগবে। এটা তো সেই একতা যে ভারতবর্ষের একতার জন্য একদিকে স্বাধীনতার জন্য লড়াই করেছেন, একতার জন্য লড়াই করেছেন আশফাকুল্লাহ খান, অপরদিকে লড়াই করেছেন রামপ্রসাদ বিসমিল। আমরা তো সেই একতার কথা বলছি। যখন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিল যে এখন যদি আকাশ থেকে ফেরেশতা এসে আমাকে বলে যে এই আজাদ তুমি ভারতবর্ষের একতা ঐক্যের কথা ছেড়ে দাও, তোমাকে এখন ভারতবর্ষের স্বাধীনতা দেওয়া হবে, সেই দিন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন আমি ভারতবর্ষের স্বাধীনতাকে ছুঁড়ে ফেলে দেব, কিন্তু ভারতবর্ষের একতার ঐক্যের বার্তা ছেড়ে দিতে পারি না। আমরা সেই একতার, আমরা নরেন্দ্র মোদীর মতন পশ্চিম বাংলা গিয়ে বলতে পারি না যে যারা লুঙ্গি পরে, যারা মুড়িয়া চিরা খান তারা কোন সম্প্রদায়ের। এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে পারেন। লুঙ্গি দেখে যদি কোনো কারোর জাত মানে নির্ধারণ করেন, আপনি শুনে গেলেন, কাকে এক থাকার কথা বলা হচ্ছিল? এটাই তো যারা বুঝার বুঝতে পারছেন। আমি যদি আপনার পোশাক দেখে নির্ধারণ করি যে আপনি কোন সম্প্রদায়ের, কোন ধর্ম পালন করেন, কোন জাতের, এটা ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী বলেনি, একমাত্র নরেন্দ্র মোদী বলেছেন। দেশের প্রধানমন্ত্রী
এবার 24-এর লোকসভা নির্বাচনে রাজস্থান গিয়ে বলছে অধিক সন্তান জন্ম দেয় সংখ্যালঘুরা। শাহজাহান আমরা একই বিষয় নিয়ে ঘুরপাক খাচ্ছি। না, একই বিষয় না, দেশের প্রধানমন্ত্রী এটাই বলছেন। ওকে, আমরা যখন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফলের বিশ্লেষণ এবং কেন কংগ্রেসের 21টা সিট কমলো মহারাষ্ট্রে সেই বিষয়টা জানতে চাইছি। আপনি মাঝে বললেন 200 বছর আপনারা যখন ভারত পরাধীন ছিল 200 বছর কংগ্রেস লড়াই করেছে, যদিও 1885 সালের 28শে ডিসেম্বর খুব সম্ভবত কংগ্রেসের ফরমেশন হয়, আমি জানতাম। 200 বছর হয়নি, তাহলে সেখান থেকে যদি আমরা ধরি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মহারাষ্ট্রের 21টা সিট তো কংগ্রেসের কমলো, সেটা সবচেয়ে বড় বিষয় এই মুহূর্তে নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শারদ পাওয়ার, উদ্ধব ঠাকরে ইন্ডিয়া মঞ্চে দুটো গুরুত্বপূর্ণ নাম এবং দুটো গুরুত্বপূর্ণ ফিগার। ইন্ডিয়া মঞ্চের ভবিষ্যৎ নিয়ে অনেকেই কিন্তু এই মুহূর্তে সন্দিহান, যেহেতু শারদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের দুটো দল, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শারদ পাওয়ারের এনসিপি এবার খুব একটা বেশি ভালো ফলাফল করতে পারেনি, বরঞ্চ তাদের ভাগ হয়ে যাওয়া তাদের যে অন্য যে দুটো দল, সেই দুটো দল ভালো ফলাফল করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি মনে হয়, জাতীয় রাজনীতিতে কংগ্রেসের গুরুত্ব বাড়লো ইন্ডিয়া মঞ্চে, নাকি ইন্ডিয়া মঞ্চের ভবিষ্যৎ নিয়েই সন্দিহান হয়ে পড়তে? না, আমি আপনাকে যদি বলি, প্রথম বক্তব্য, আপনি বলেছেন 200 বছর কংগ্রেস মানে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেনি। কংগ্রেস 1885 সালের 28শে ডিসেম্বর কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়েছিল। এই কংগ্রেস দলের যারা নেতৃত্ব দিয়েছেন, কংগ্রেস দলটাকে যারা পরিচালনা করেছেন, এই কংগ্রেস দল পরিচালনা করার আগেই এরা মানে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। সবাই ভারতবাসী ছিল। না 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 না, আমি সব ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রত্যেকটা ধর্মের, বর্ণের, ভাষার, জাতের মানুষের সমান অধিকার তারা লড়াই করেছেন। শুধু লড়াই করেনি আজকের বিজেপি যেই তাদের পূর্বসূরি উত্তরসূরিদের কথা বলেন, পূর্বসূরিদের, তারা যাদেরকে গডফাদার মানেন, তারা যাদের নীতি আদর্শের কথা আমাদেরকে বলেন, সেই দিন শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতবর্ষের স্বাধীনতার অবদান নেই, সাভারকারের ছিল না, তাদের কারোর অবদান ছিল না, এগুলো নিয়ে আলোচনা করার। এখন আপনার প্রশ্ন যে ইন্ডিয়া মঞ্চে এই ভারতবর্ষের যে দুটি বিধানসভা লোকসভার উপনির্বাচন হলো, গতকাল কি ফলাফল বেরিয়েছে, সেখানে দুটি ফলাফলই আমরা জয়লাভ করেছি। সেখানে কংগ্রেস জয়লাভ করেছেন। মহারাষ্ট্রের একটি উপনির্বাচনে লোকসভার, সেখানে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন এক। এবং ভারতবর্ষের যে 15টি রাজ্যের প্রায় 48টি বিধানসভার উপনির্বাচন হয়েছে, সেখানে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করেছেন। পশ্চিম বাংলায় যদি আমি একে একে বলি, সেখানে পশ্চিম বাংলায় বিজেপি 6টি আসনে পরাজিত লাভ করেছেন। একটি আসন বিজেপির দখলে ছিল, দীর্ঘদিন বিজেপির দখলে ছিল, সেই আসনটি পর্যন্ত বিজেপি হাতছাড়া করেছে। আমরা কর্ণাটকে 2-3টি আসনে নির্বাচন হয়েছে, 3টি জয়লাভ করেছি। আমরা মধ্যপ্রদেশে বেশ কিছুদিন আগে নির্বাচনে, সেখানে আমাদের ফল ভালো ছিল না, ওয়ান সাইডেড নির্বাচনে ফলাফল করেছিলেন বিজেপি, সেখানে আমরা দেখলাম যে 2টি আসনের মধ্যে এবার উপনির্বাচন হয়েছে, একটি আসন কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। পাঞ্জাবে 4টি আসনে উপনির্বাচন হয়েছে, কংগ্রেস এবং আপ মিলে 4টি আসন দখল করেছেন। রাজস্থানে কংগ্রেস এবং কংগ্রেস জোট সঙ্গে আমরা 2টি আসন দখল করেছি, আমাদের একটিও ছিল না। আমরা গুজরাটে আমরা দেখেছি একটা আসন জয়লাভের দিকে ছিলাম, সেখানে হয়তো একটা প্রার্থী নির্দলের জন্য সামান্য ভোটের ব্যবধান 2000 ভোটে, যাই হোক, কিন্তু আমরা যদি লক্ষ্য করি, আমরা সেখানে কিন্তু বাকিগুলো বললেন না। আসামে আমাদের একটি আসন ছিল, 5-এর মধ্যে আপনারা না না, আসামে তো আমাদের একটি আসন ছিল, বিহারে 4-এর মধ্যে 0। আপনারা বিহারে তো আমাদের কোনো আসন ছিল না, আমরা লড়াইও করিনি। বিহারে উপনির্বাচনে কংগ্রেস লড়াই করেনি। কংগ্রেস নয়, আমরা বলছি ইন্ডিয়া জোটের ইন্ডিয়া মঞ্চে 0, আমি ইন্ডিয়া মঞ্চের কথা বলছি 0। এবং উত্তরপ্রদেশে আমাদের দুটো, 7টার মধ্যে দুটো। শুনুন, তো ওভারঅল যদি আপনি দেখেন এই 48টি আসনের মধ্যে এখানে ইন্ডিয়া মঞ্চ কংগ্রেস দল সহ আমরা 20টি আসনে জয়লাভ করেছি। ঠিক আছে, সেখানে বিজেপি জয়লাভ করেছে মাত্র 23টি আসন, এবং সিকিমের 2টো, মেঘালয় তারা বাদ দিলে তারা 23টি, এখানে 3টে 26। হ্যাঁ, বাকি 2টো অন্য রাজনৈতিক দল যারা ইন্ডিয়া তো নেই, এনডিএ তো নেই। তাহলে যদি আপনি দেখেন, যদি এনডিএ যদি 23টি আসনে জয়লাভ করেন, আমরা 20টি আসনে জয়লাভ করেছি ইন্ডিয়া মঞ্চ, তা আপনি কি বলছেন? এখানে কি আমাদের ফলাফল ভালো হয়নি?
আমরা কি এখান থেকে ভালো মানে বার্তা না, পাইনি? আমার তো এই প্রশ্নটা ছিল না, আমি তো এই প্রশ্নটা পরে আসতাম যে উপনির্বাচনের ফলাফলের পর আপনারা আপনি তো কতটুকু বললেন যে অক্সিজেন এই যে আমি বলছিলাম যে জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া শারদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের এই যে না মহারাষ্ট্রের এই ফলাফলের আপনি পর সাময়িক মহারাষ্ট্রের একটা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ইন্ডিয়া মঞ্চে কি কংগ্রেসের গুরুত্ব বাড়বে বলে কি মনে করছেন? সেটাই শুধু বলছি। আপনি বারবার বলতে চেয়েছেন যে ইন্ডিয়া মঞ্চে কংগ্রেসের গুরুত্ব বাড়ানো নয়, ইন্ডিয়া মঞ্চের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমান গুরুত্ব, প্রত্যেকের সঙ্গে আলোচনা করে সেখানে আমরা ভোটে লড়াই করছি, প্রত্যেকের মতামত নেওয়া হয়েছে। সেখানে নরেন্দ্র মোদীর এনডিএ এর মতন যে ধমক দিয়ে তার এনডিএ শরীরকে বসিয়ে দেওয়া হবে, যা দেবে তা নিতে হবে না। আমাদের শুনুন, আমরা তৃণমূল থেকে সমাজবাদী পার্টি থেকে শুরু করে আপ থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে ইভেন কি আমরা মহারাষ্ট্র দেখেছি নির্বাচন আগে সেই যখন খুব দর কষাকষি চলছিল, আসলে দর কষাকষি তো নিশ্চয় সেখানে দর কষাকষি, তাহলে সেখানে আলোচনা, সেখানে শুনেন আলোচনার মধ্যে সেখানে তিনটা রাজনৈতিক দল তিনটা মতামত থাকতেই পারে। এই তিনটা মতামত তো আলোচনার মাধ্যমে সেখানে আসন সমঝোতা হয়েছে, এককভাবে লড়াই করা হয়েছে। তার পাশাপাশি মহারাষ্ট্রে দুটি আসন সমাজবাদী প্রার্থীকে পর্যন্ত ছাড়া হয়েছে এবং সেই দুটি প্রার্থীর মধ্যে একজন জয়লাভও করেছেন। ঠিক আছে, তাহলে আমরা কি আপনি যেটা বারবার বলতে চাইছেন যে ইন্ডিয়া মঞ্চের মধ্যে কংগ্রেসের মানে গুরুত্ব বাড়বে কিনা, কারণ ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বটা তো কংগ্রেসই দিচ্ছেন। সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমান গুরুত্ব, সমান অধিকার, সমান কথা বলার সমান অধিকার নেতৃত্ব কংগ্রেস দিচ্ছে। সবাই মিলিত আচ্ছা সমান অধিকার তাহলে নেতৃত্ব সবাই একসঙ্গে দিচ্ছে না, নেতৃত্ব কি কেউ একটা রাজনৈতিক কেউ লিডার শুনুন, আপনার যে হাউসে আমি যে আপনার স্টুডিওতে এসেছি, আপনার স্টুডিওতে কি শুধু আমার স্টুডিওতে সবার সমান গুরুত্ব নয়, সবার আলাদা আলাদা সবার গুরুত্ব নেই, সবার গুরুত্ব নেই, গুরুত্ব আছে সমান গুরুত্ব নেই, সমান গুরুত্ব থাকতে কাজের আলাদা আলাদা আপনার স্টুডিওতে কাজের গুরুত্ব নেই। যার রাজনৈতিক দলের সমান গুরুত্ব আছে অথচ নেতৃত্ব কংগ্রেস দিচ্ছে না। হ্যাঁ সবাই মিলে গুরুত্ব তো সবাই সেম, সেটা কি তাহলে মেনে পাচ্ছেন? সেটাই কি ইন্ডিয়া মঞ্চের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের গুরুত্বহীন ভাবছেন? সেটাই কি মেনে নিচ্ছে না তাহলে আপ এবং তৃণমূল? তাহলে আমি আমি বলছি যারা স্টুডিও তো দেখছেন, আমার হাতে দুটো জিনিস, একটাতে ওনারা চা দিয়েছেন, একটাতে জল দিয়েছেন, এই দুটোটাই তো আমার কাছে গুরুত্বপূর্ণ। একদম। তো একটা যদি চায়ের মগ আমি কাপ বা মগ বলি, আর একটা জলের গ্লাস, তো এই দুটা জিনিসের তো সমান গুরুত্ব আমার কাছে। আমার কাছে চাটারও গুরুত্ব আছে, জলটারও গুরুত্ব আছে। সেটা আপনার কাছে আছে না, শুনুন আপনার কাছে আছে, বলছি আপনি ইচ্ছে করলে চাটা নাও খেতে পারেন। না আমি চা খেয়েছি, জল খেয়েছি, সেটা অন্য ব্যাপার। আমি যে কথাটা বলছি ইন্ডিয়া মঞ্চ, শুনুন ইন্ডিয়া মঞ্চের মধ্যে আমি বলছি কোন অ্যালায়েন্সে সব দলের সমান গুরুত্ব আছে, সেটা মুখে বলা যায়, সেটা মুখে বলা, মুখে গুরুত্ব যদি সমান না হতো ইন্ডিয়া মঞ্চে কেউ থাকতো মুখে না, আমরা কাজে দেখিয়েছি। দেখবেন প্রত্যেকটা মিটিং এ সেখানে প্রত্যেকটা দল আমাদের জন্য ইন্ডিয়া মঞ্চে আপনি দেখাতে পারবেন না আলাদা করে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধীর জন্য আলাদা করে কোনো চেয়ার লাগানো হয়, সেখানে এককভাবে লাগানো হচ্ছে। নরেন্দ্র মোদীর মতন হয় না। ইন্ডিয়া মঞ্চের অধিবেশন দেখে ভেস্তে যেতে আমরা দেখেছি, একটা ব্যস্ত যায়নি। আপনি ইন্ডিয়া মঞ্চের একটা মিটিংও ভেস্তে যায়নি, মিটিং ডাকা হয়েছে। যদি এই যে আপনি বলছেন মিটিং, কোন একটা মিটিং ফিক্সড করার পরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার পশ্চিমবাংলার কাজের জন্য তিনি বলেছেন যে ওই মিটিং এ উনি যেতে পারবেন না, তাই মিটিং এর ডেট পেছনে নেওয়া হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী ডেটে কিন্তু মুখ্যমন্ত্রীকে, তার মানে গুরুত্ব ছিল। যদি গুরুত্ব না থাকতো উনাকে ছাড়া তো মিটিং হতো। ওকে সবার গুরুত্ব আছে, কংগ্রেস লিড করছে, কংগ্রেস লিড করছে, সবাই বলছে। ওকে এখন প্রশ্ন হচ্ছে উপনির্বাচনের কথা আপনি বলছিলেন, উপনির্বাচনের ফলাফল আপনি যেটা বলছিলেন, উপনির্বাচনের ফলাফল কি খুব বেশি প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে? কারণ উপনির্বাচনে আমরা সব বরাবরই ট্রেন্ড দেখি, যে রাজ্যে যার ক্ষমতায় থাকে ওনারাই কিন্তু সেই উপনির্বাচনের আসনগুলো পান, সেটা পশ্চিমবঙ্গে 6-6 হোক বা আসামে 5-5 হোক, এটাই কিন্তু প্রমাণ করছে। কর্ণাটকে 3, না মধ্যপ্রদেশে দুটোর মধ্যে আমরা একটা, কেরালায় একটা, আপনারা আমি বলছি আমি বলছি রাজস্থানে আমরা কংগ্রেস জোট পার্টি সহ আমরা দুটো, আমরা তো ক্ষমতার বাইরে। পাঞ্জাবে হয়তো আপ আদমি ক্ষমতায়, কংগ্রেস ক্ষমতার বাইরে, কিন্তু আপও আসন পেয়েছে, কংগ্রেসও পেয়েছে, বিজেপি তো 3rd 4th হয়েছে। তা আপনি বলছেন যে রাজ্যে যে ক্ষমতায় থাকে সেই রাজ্যে উনারা আলটিমেটলি বেশি, এমন না। আমরা মনে করি জাতীয় রাজনীতিতে এটার একটা প্রভাব তো নিশ্চয়ই থাকবে,
কারণ এই 15টা রাজ্যের মধ্যে যে 20টি আসন বিধানসভার উপনির্বাচনে আমরা জয়লাভ করেছি, তার মধ্যে যদি আমি প্রিয়াঙ্কা গান্ধী যে রেকর্ড বোর্ডে জয়লাভ করেছে, মহারাষ্ট্রে আমরা একটা আসন পেয়েছি লোকসভা, সেটাকে কি কোনো গুরুত্ব থাকবে না? লোকসভা আসন আমি আসছিলাম, লোকসভা আসন আমরা আলোচনা করছিলাম, আমরা এই উপনির্বাচন আমরা বিধানসভা বিভিন্ন রাজ্যগুলোর বিধানসভা কথা, এবং আপনি যে আসামের একটা প্রসঙ্গ আপনি আমাকে তুললেন, আসামে আমাদের জেতা সিট ছিল রকিবুল হোসেন, তিনি লোকসভার সাংসদ হয়েছেন। আমরা দেখলাম সপ্তম রাউন্ডের পর প্রায় 2.5 ঘন্টা ওই আসনের কাউন্টিং বন্ধ, কোনো আপডেট নেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। আমরা দেখলাম আসামের চ্যানেলগুলোতে রকিবুল হোসেন বারবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করছেন, আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি, আসামের সমস্ত নেতৃত্বরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে যে ওই আসনের পার্টিকুলারই কেন তার আপডেট নেই 2.5 ঘন্টা ধরে। আমরা ওই যে বললাম সন্দেহজনক। প্রথম দিকে আমাদের কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন, যেই সপ্তম রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন, তারপর সেখানে আপডেট বন্ধ। এটা হচ্ছে ওই যে আমরা দেখলাম না 2024 সালের লোকসভার, হঠাৎ করে বড় বড় করে দেশের সংবাদ মাধ্যমে দেখাচ্ছিলেন যে তৃতীয় রাউন্ড পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী পিছিয়ে আছেন 9,500 ভোটে, হঠাৎ করে গোটা দেশের সমস্ত কাউন্টিং স্লো হয়ে গেল, তারপর স্লোর পরে 1.5 ঘন্টা পরে আবার কাউন্টিং। এগুলো তো গল্প বলছি না, এগুলো তো বাস্তব বলছি। এটাই তো বলছি যে আমাদের যে লড়াইটা শুধু বিজেপির বিরুদ্ধে না একা, সেখানে ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, ইনকাম ট্যাক্স, সবার সঙ্গে আমাদের লড়াই, সবার সঙ্গে আমাদের লড়াই। নির্বাচন আসলে বিরোধী দলের কার কি আছে সেখানে ইনকাম ট্যাক্স চলে যায়, সিবিআই চলে যায়, অথচ যারা চুরি করে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাদের কাছে তো ইডি সিবিআই জানা। এই যে নবাব মালিক কালকে হারলেন, নবাব মালিক এনসিপির শরদ পাওয়ারের দলে ছিলেন, উনি বিধায়ক ছিলেন, উনি অজিত পাওয়ারের সঙ্গে রাতারাতি গিয়ে মহারাষ্ট্রের মন্ত্রী হলেন, গতকাল তিনি হেরেছেন। শুধু উনি হারেননি, উনার মেয়েও হেরেছেন। উনার বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহারাষ্ট্রে বলেছেন অজিত পাওয়ারের বিরুদ্ধে 70,000 কোটি টাকার ঘোটালা। নবাব মালিকের বিরুদ্ধে নাম নিয়ে বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই মহারাষ্ট্রের তখনকার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান যিনি উপমুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন দেবন ফাড়নবিস, উনি একটা ডায়লগ বলেছিলেন 16 বইয়ের, যে নবাব মালিক আর অজিত পাওয়ার সে 16 বইয়ের মতন নাকি চাক্কি পিসিঙ্গে। এটা বলার 1 সপ্তাহ পর অজিত পাওয়ার আর নবাব মালিক বিজেপির সঙ্গে জোট করেছেন, এখনো পর্যন্ত তাদের বাড়িতে ইডি সিবিআই যায়নি। আচ্ছা, কেন? এই প্রশ্ন কি করবেন না? এই প্রশ্ন তো করা উচিত। এই প্রশ্ন অনেকবার বহুবার করা হয়েছে, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই 1 সপ্তাহ যখন বলেছিলেন যে চাক্কি পিসিং, দেবেন্দ্র ফাড়নবিস যখন বলছিলেন বা প্রধানমন্ত্রী যখন বলছিলেন যে এনাদের জেলে ঘানি ঘাটতে হবে, এখন তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন বা আপনারা বলেছিলেন যে এনাদের কেন এত টাকা বা কোথায় থাকে? আদৌ তখন কি হয়েছিল? এখন আপনার বিরুদ্ধে যখন অভিযোগ উঠবে, আর আমি একটা দল করি, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে, তা দল তো নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করবেন যে আদৌ আমি এটার সঙ্গে জড়িত আছি কিনা, আমার বিরুদ্ধে যে অভিযোগ সত্য কিনা। তো ওইটা তো 7 দিনের মধ্যে আমি দল পরিবর্তন করে নিয়েছি। ওকে, ঠিক। তার মানে কি? তার মানে আপনাদের সঙ্গে যতক্ষণ ছিল আপনারা প্রশ্ন করেননি। আপনাকে এটাকে মিডিয়াতে এসে বলবে যে নবাব আমাদের সঙ্গে, যখন আপনাদের সঙ্গে দল ত্যাগ করলো তখন আপনারা প্রশ্ন করতে শুরু করলেন যে কেন করেছে? এনসিপির ম্যাটার, ঠিক আছে, এনসিপির ম্যাটার, কিন্তু এনসিপির সঙ্গে এখন কি আপনাকে সংবাদ মাধ্যমে এসে বলবে যে অমুক তুমি এটা কি ঘোটালা করেছে? নিশ্চয়ই আমার বিরুদ্ধে যখন অভিযোগ আসবে, আমার দল তো আমাদের সংবাদ মাধ্যমে না, আপনাদের ঠিক আছে, আপনাদের সেখানে তো দেখা গেল 7 দিনে আপনারা প্রশ্ন করেন, মানে বিজেপির সঙ্গে জোট সরকার করে নিয়েছেন। তার আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলছেন যে আমরা কেন প্রশ্ন করিনি। এখন আমি যদি আপনাকে বলি, উনি ওইখানে যাওয়ার পরেও ইডি সিবিআই কেন ওনার বাড়িতে যান না? উনি কেন এখনো 16 বইয়ের যে ডায়লগটা দেওয়া হয়েছিল যে চাক্কি পিসিঙ্গে, এটা কেন হয় না? কেন দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেনি যে 70,000 কোটি টাকার ঘোটালা অজিত পাওয়ারের বিরুদ্ধে? কেন বলেনি? এখন একসঙ্গে এক মঞ্চে ওনারা আছেন, তখন ওটা তো দেশের প্রধানমন্ত্রীকে বলতে হবে। উনি 70,000 কোটি টাকার ঘোটালা করেছেন, এটা কংগ্রেস বলেনি, এটা দেশের সংবাদ মাধ্যম বলেনি, এটা অন্য রাজনৈতিক দল বলেনি, দেশের প্রধানমন্ত্রী বলেছেন। তার 7 দিনের মধ্যে ওনারা বিজেপির সঙ্গে জোটে গিয়ে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন, কেউ মন্ত্রী হচ্ছেন। তো এটা তো প্রশ্ন ওনাদেরকে করা উচিত যে আপনারা বলেছেন, উনি আপনাদের সঙ্গে এসেছে, আপনারা তদন্ত করান। ওকে, তারপরও মানুষ ম্যান্ডেট তাদের পক্ষেই দিল, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং কাদের পক্ষে দিয়েছে? এবং এনসিপি অজিত পাওয়ারের পক্ষে দিয়েছে। আমি বারবার একটা কথা আপনাকে বলেছি, মহারাষ্ট্রের নির্বাচনের যে ফলাফল সেটা আমরা মেনে নিয়েছি।
এবং সাময়িক এই নির্বাচনের ফলাফল তো আমরা মেনে নিয়েছি, এটা সাময়িক আমরা মনে করি, কিন্তু এটা বিভাজনের রাজনীতি। এই বিভাজনের বাস্তব সেটা ম্যান্ডেটটা মানুষ তো দিয়েছে তাদের পক্ষে, হ্যাঁ ম্যান্ডেটটা দিয়েছে তো নাকি দেয়নি? আপনি আমি তো বলছি বিভাজনের রাজনীতির শিকার মেনে নিয়েছে, মেনে নিয়েছি মেনে নিয়েছেন মানে তো দিয়েছে, দিয়েছে। এখন প্রশ্ন সেখানে সাময়িক সেটা সাময়িক, ওকে সাময়িক 5 বছরের জন্য দিয়েছে বা 2 বছরের জন্য দিয়েছে, যেটাই হোক সেটা আপাতত ম্যান্ডেট দিয়েছে, কিন্তু কংগ্রেসের পক্ষে দেয়নি, এনসিপি শরদ পাওয়ারের পক্ষে দেয়নি, বা শিবসেনা উদ্ধব ঠাকরের পক্ষে দেয়নি। এখন একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসছে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ফলাফলের পর রাজ্যের জনগণের কাছে কংগ্রেস কি বার্তা নিয়ে যাবেন আপনারা? আমাদের রাজ্যে আমরা ওই যে রাহুল গান্ধী যে নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান খুলো, যে কথাটা বলছি, আমাদের রাজ্য বিভাজনের রাজনীতি চলছে। কোথাও পাহাড়ি বাঙালির মধ্যে বিভাজন সৃষ্টি করা, কোথাও আবার হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজনের রাজনীতি চলছে। রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার মন্ত্রী বারংবার উনার সামাজিক মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য তিনি রেখে যাচ্ছেন, তিনি উস্কানি দিয়ে যাচ্ছেন। সেখানে যারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন তাদেরকে কারা মদত দিচ্ছে? আমরা এই রাজ্যের মানুষের জন্য, এই রাজ্যের প্রত্যেকটা মানুষের উন্নয়নের স্বার্থে, যুবকদের স্বার্থে, কর্মচারীর স্বার্থে, নারীদের নিরাপত্তার স্বার্থে কংগ্রেস বিগত দিনও লড়াই করেছে, আমরা এখনো লড়াই করছি, ভবিষ্যতেও আমরা লড়াই করছি। কারণ আমরা রাজ্যের মানুষকে একটাই বার্তা দিতে চাই, কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল যেই দল প্রত্যেকটা ধর্মের, বর্ণের, ভাষার, জাতের মানুষের, বেকারের জন্য, কর্মচারীর জন্য, নারীদের জন্য, খেটে খাওয়া দিন মজুরের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যেই দল চিন্তা ভাবনা করে, যেই দল মানুষের অধিকার নিয়ে কথা বলে। আমরা এই মানুষের অধিকার নিয়ে, মানুষের উন্নয়নের সাথে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি। আমরা বেশ কিছুদিন, এই 2-3 দিন হলো বা 4-5 দিন হলো আপনারাই দেখেছেন যে গত 31শে অক্টোবর থেকে আমাদের সংহতি পদযাত্রা রাজ্যের বিভিন্ন বিধানসভা, প্রত্যেকটা বিধানসভায় বিভিন্ন প্রান্তে আমরা সেখানে সংহতি পদযাত্রা আমরা সংগঠিত করেছি। তার সমাপ্ত হয়েছিল ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী দিনতে 19শে নভেম্বর। আমরা আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যে চষে বেড়াচ্ছেন এবং রাজ্যে আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ, সর্বভারতীয় যিনি সেক্রেটারি ইনচার্জ, তিনি এসেছেন। আমাদের 26 তারিখ প্রোগ্রাম আছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের রাজ্যের মানুষের বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে, সেটা বিদ্যুতের ইস্যু বলুন, সেটা দ্রব্যমূল্য বৃদ্ধি বলুন এবং বেকারের সমস্যা বলুন, প্রত্যেকটা ইস্যুকে মানুষের সমস্যার সমাধানের জন্য বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা জেলায় প্রতিদিন আপনারাই খবরে দেখাচ্ছেন আমরা মানুষের হয়ে লড়াই করছি, কথা বলছি, আমরা আগামী দিনও করবো। এই বার্তা নিয়ে যাবো। আমরা মানুষের কাছে শুধু একটা আবেদন রাখবো আপনার মাধ্যমে 10 সেকেন্ডের জন্য। এই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে, শান্তিপ্রিয় মানুষের কাছে আবেদন যে আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন। এই ফেসিবাদী সাম্প্রদায়িক সরকার এবং শক্তির বিরুদ্ধে, জনবিরোধী সরকারের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধভাবে কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়ে কংগ্রেসের হাতকে শক্তিশালী করুন। কংগ্রেস আপনাদের মুক্তির জন্য, কংগ্রেস আপনাদের অধিকারের জন্য লড়াই করছে এবং আমরা আপনাদের একমাত্র উন্নয়নের স্বার্থে আমরা কাজ করছি। আগামী দিনে কংগ্রেসে আপনাদেরকে রাস্তা দেখাবে, দিশা দেখাবে। অসংখ্য ধন্যবাদ শাহজাহান আজ সঙ্গে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজ আমরা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড যে নির্বাচন হয়ে গেল, বিধানসভা নির্বাচন, এবং 15টি রাজ্যের 48টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের পর আমরা অবশ্যই বিশ্লেষণ শুনলাম এবং মতামত শুনলাম প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মুখে। অন্যান্য দল কি বলছে সেটাও আমরা অবশ্যই শুনবো, কিন্তু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে কতটা ফেলবে, এটাই কিন্তু এখন বিরাট বড় একটা প্রশ্ন। এই ফলাফল আগামী দিনে রাজনীতিকে কি নয়া কোনো মোড় দেবে? বিশেষ করে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের পর আগামী দিন জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া মঞ্চের নতুন কোনো মুখ কি আমরা দেখতে চলেছি? এমন বহু প্রশ্ন এখন দানা বাঁধছে জাতীয় রাজনীতিতে। তাই এমন বহু প্রশ্নের জবাব খুঁজছি আমরাও, আর আপনারা চোখ রাখুন সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের সাথে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।